শুরু। ডিয়ার স্টুডেন্টস, আমি ডাক্তার শাহজামাল হোসেন। আজকে আপনাদের সাথে যে লেকচার ক্লাসে থাকবো সেটা হচ্ছে রিউম্যাটিক ফিভার, কার্ডিওলজি ডিপার্টমেন্ট থেকে। আমাদের আজকের টপিক হবে রিউম্যাটিক ফিভার। রিউম্যাটিক ফিভার আপনারা হয়তো দেখে থাকবেন, আমার মনে হয় দেখছেন অনেকেই। এটা একটা ইম্পর্টেন্ট টপিক। কার্ডিওভাস্কুলার ডিজিজ এগুলোর মধ্যে এটার একটা আলাদা অবস্থান আছে। এর আগে আপনারা যে ভালভুলার হার্ট ডিজিজ, রিউম্যাটিক হার্ট ডিজিজ, যে সমস্ত লেকচারগুলো শুনছেন, এর মধ্যে যে সমস্ত কারণগুলো ছিল তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে রিউম্যাটিক ফিভার। তো রিউম্যাটিক ফিভার কিন্তু কনসিকুয়েন্সটা হলো কঠিন, যে কারণে অনেক পেশেন্ট আছে যারা এইটাতে সাফার করে, এবং বিশেষ করে অনুন্নত যে দেশগুলো আছে, বাংলাদেশ, ইন্ডিয়া, আফ্রিকার দেশ, সাব সাহারা কান্ট্রি, ল্যাটিন আমেরিকা, এই সমস্ত দেশে এখনো রিউম্যাটিক ফিভার অতটা প্রোটেকশন দেয়নি, যদিও বাংলাদেশের প্রকোপ কিছুটা কমে আসছে। যেহেতু আমাদের প্রজেক্ট আছে, রিউম্যাটিক ফিভার প্রজেক্ট আছে, যেখানে রিউম্যাটিক ফিভার কন্ট্রোল করা হয়, ইনস্টিটিউশন আছে আমাদের। এবং রিসেন্টলি যদিও অনেক কমে আসছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে এখনো রিউম্যাটিক ফিভার কিন্তু যথেষ্ট পরিমাণে পাওয়া যাচ্ছে, এবং এই ক্রনিক রিউম্যাটিক হার্ট ডিজিজ যেগুলো, সেই পেশেন্টগুলো কিন্তু সাফার করতেছে অনেক। তো রিউম্যাটিক ফিভার এটা হচ্ছে acute rheumatic fever is a disease that follows infection by group A hemolytic streptococci and produces manifestations in many tissues and organs like heart, brain, skin, joints, etc. তাহলে এটা কিন্তু অনেকগুলো অর্গানে এটাকে ইনভলভ করতে পারে, একটা নির্দিষ্ট অর্গান কিন্তু না। আমরা এখানে যদি হার্ট দেখছি, কিন্তু হার্টের বাইরে আরো অন্যান্য অর্গান আছে যেখানে রিউম্যাটিক ফিভার ইনভলভমেন্ট হচ্ছে। এবং অ্যাকচুয়ালি রিউম্যাটিক ফিভার কিন্তু আলাদা আলাদাভাবে, যেহেতু অনেকগুলো ম্যানিফেস্টেশন আছে, সেই জন্য শুরুতে এই আলাদা আলাদা ম্যানিফেস্টেশনগুলোই মানে আগে জানা ছিল। তবে এইগুলো যে সবগুলো একসঙ্গে এসে আলটিমেটলি রিউম্যাটিক ফিভারের সাথে সংযুক্ত হবে, সেটা পরবর্তীতে সংযোগ করা হয়েছে, যখন দেখা গেছে যে সবগুলো সেই বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস থ্রোট ইনফেকশন থেকেই এগুলো সবগুলো আসে। যেমন আর্থ্রাইটিস একটা প্রেজেন্টেশন, আবার হার্ট ফেলিউর আর একটা প্রেজেন্টেশন, কোরিয়া আর একটা প্রেজেন্টেশন। তো এই জিনিসগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা, এবং আলাদা আলাদাভাবে এগুলাকে প্রথমে ডিসক্রাইব করা হয়, পরে আলাদাভাবে এগুলোকে সংযুক্ত করে একত্রিত করা হয়েছে। তো এই যে যতগুলো প্রেজেন্টেশন আছে, এর মধ্যে আর্থ্রাইটিস ইজ দ্য মোস্ট কনসপিকুয়াস ফিচার, বাট কার্ডিয়াক ইনভলভমেন্ট ইজ অফ মাচ গ্রেটার ইম্পর্টেন্স। এই কথাটা বলা হচ্ছে যে যদিও আর্থ্রাইটিসটা বেশি, রিসেন্টলি দেখা যাচ্ছে যে আর্থ্রাইটিস কিন্তু কমে আসতেছে এবং কার্ডাইটিস বেশি আসতেছে। তো আর্থ্রাইটিস যখন হয়, আর্থ্রাইটিসটা কিন্তু রিকভারি হয়ে যায়, ট্রিটমেন্ট না করলে অনেক সময় রিকভারি হয়, আবার ট্রিটমেন্ট করলে আরো তাড়াতাড়ি রিকভারি হয়ে যায়। কিন্তু কার্ডিয়াক ইনভলভমেন্টটা বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে রিউম্যাটিক হার্ট ডিজিজ যাদের ডেভেলপ করে, এই কার্ডাইটিস যাদের ডেভেলপ করে তাদেরটাই বেশি। এবং বিশেষ করে যখন এই রিউম্যাটিক ফিভার কিন্তু একবার হলেও পরবর্তীতে আবার রিকারেন্স হতে পারে রিউম্যাটিক ফিভারে, এবং যত রিকারেন্স হয় তত রিউম্যাটিক কার্ডাইটিস ডেভেলপ করার চান্সটা তত বেশি থাকে, এবং যাদের কার্ডাইটিস ডেভেলপ করে আলটিমেটলি এরা ক্রনিক রিউম্যাটিক হার্ট ডিজিজের দিকে চলে যায়। তো এপিডেমিওলজিতে দেখা যায় মোস্ট কমনলি অকার্স বিটুইন দি এজেস অফ 5 and 15 ইয়ার্স উইথ দি পিক অ্যাট 8 ইয়ার্স। তাহলে এটা দেখা যাচ্ছে এটা কিন্তু স্কুল এজ, যে স্কুলে যখন একটা বাচ্চা ঢুকে এবং স্কুল শেষ করে 15-16 ইয়ার্সে, 17 ইয়ার্সে, তখন সাধারণত এই বয়সের মধ্যে বেশি হয়। তবে
2 বছর অথবা 30 বছর এই রেঞ্জেও কিন্তু থাকতে পারে, যদিও এদের সম্ভাবনাটা একটু কম থাকে, কিন্তু এগুলো রেঞ্জের মধ্যেও আসতে পারে। বেশি হয় এশিয়া, আফ্রিকা, সাউথ আমেরিকা, এইগুলো দেশে বেশি আছে। ইউরোপে এখন অনেক কম, কিন্তু যখন বিশেষ করে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, আমেরিকা তো তাই, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় বেশ অনেক আর্মির মধ্যেও তারা অনেক ক্যাম্পে ক্রাউডেড অবস্থায় থাকতো, যে কারণে এরা বেশি আক্রান্ত হয়েছে ওই সময়। এখন অনেকটা নিয়ন্ত্রণে আছে। এবং ইন্টারেস্টিংলি যে হলো যে রিউম্যাটিক ফিভার কিন্তু এটার প্রফিল্যাক্সিস আছে এবং এটাকে প্রোটেকশন দেওয়া যায় সঠিকভাবে চিকিৎসা, এবং যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে রিউম্যাটিক ফিভার আসলে খুব ড্রামাটিক্যালি কমানো সম্ভব। তো আমাদের দেশেও এগুলো বেশি হয় এই জন্যে যে আমাদের দেশের পোর মানে ইকোনমিক কন্ডিশন, এবং অনেক লোক একসঙ্গে ঘন বসতির মধ্যে বসবাস করে, পোর হাইজিন, পোর নিউট্রিশনাল কন্ডিশন, যেগুলো এই ডিজিজগুলোকে এখনো পর্যন্ত মানে কন্ট্রোল বেশি স্প্রেড করতে সাহায্য করে। ডেভেলপড কান্ট্রি যেখানে আছে, যেখানে চিকিৎসার সুবিধা বেশি, যেখানে নিউট্রিশনাল কন্ডিশন ভালো, সেখানে কিন্তু এগুলো অনেক কম দেখা যায়। তো প্যাথোফিজিওলজি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ইনফেকশন বাই গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস, এই যে স্ট্রেপ্টোকক্কাল ফ্যারিনজাইটিস, এটা মানে একটা সাধারণ, অনেকে কিন্তু এটাকে খুব স্বাভাবিকভাবে নেয় যে এটা ঠিক আছে, গলা ব্যথা একটু সামান্য কিছু না। তো ফ্যারিনজাইটিস এটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশন গলায়। এর ফলে যেটা হয় সেটা হচ্ছে যে ফরমেশন অফ অ্যান্টিবডি এগেইনস্ট দি স্পেসিফিক স্ট্রেপ্টোকক্কাল স্ট্রেন, যে স্ট্রেপ্টোকক্কাসটা এর মধ্যে ইনভলভড আছে তার জন্য আমাদের বডিতে যে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, তারপরে সেই অ্যান্টিবডিটা কি করে, ক্রস রিয়াকশন of the antibody with cardiac tissue, cardiac myosin, sarcolemmal membrane proteins, as they share structural similarities with streptococcal antigenic proteins and tissues in joints and skin, এই সমস্ত জায়গাতে, এবং এন্ডোথেলিয়াল সেলস এর মধ্যে এগুলো আছে। তো যে প্রোটিনগুলো আছে আমাদের শরীরে, সেই প্রোটিনগুলো এবং স্ট্রেপ্টোকক্কাস এর মধ্যে যে প্রোটিন আছে, সেই প্রোটিনগুলো স্ট্রাকচারালি সিমিলার। এটাকে বলা হয় মলিকিউলার মিমিক্রি। যে কারণে যখন এই অ্যান্টিবডিটা এগেনস্ট স্ট্রেপ্টোকক্কাস কাজ করতে যায়, এরা কিন্তু এগেনস্ট আওয়ার বডি প্রোটিন সাথে কাজ করে। এই যে ক্রস রিয়াকশনটা হয়, এই ক্রস রিয়াকশনের কারণেই আমাদের এই রিউম্যাটিক ফিভারটা ডেভেলপ করে। তো কোথায় এরা ক্রস রিয়াকশন করতেছে সেইটার উপরে এদের ম্যানিফেস্টেশন, যেমন হার্টের মধ্যে ইনভলভ করতেছে কিনা, তখন কার্ডাইটিস ডেভেলপ করে, জয়েন্টসে করলে সেটা আর্থ্রাইটিস করবে, স্কিনে যদি করে তাহলে স্কিন লেশন কতগুলো আছে সেগুলো ডেভেলপ করবে, এবং ব্রেনে যদি করে তাহলে সেখান থেকে কোরিয়া, রিউম্যাটিক কোরিয়া ডেভেলপ করতে পারে। তবে স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশন মানেই যে আমাদের এরকম রিউম্যাটিক ফিভার হবে এরকম নয়। স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন অফ দি থ্রোট, টনসিল, ফ্যারিংস, এগুলা হয় অনেক সময়। তবে যে সমস্ত ক্ষেত্রে ইনফেকশনগুলো হচ্ছে সব ক্ষেত্রে কিন্তু আমাদের রিউম্যাটিক ফিভার ডেভেলপ করে না। সাধারণত দেখা যায় যে অ্যারাউন্ড 3% ক্ষেত্রে যাদের থ্রোট সব হচ্ছে এবং আনট্রিটেড থাকছে, এদের ক্ষেত্রে এটা ডেভেলপ করে। এটা নির্ভর করে অনেকগুলো ফ্যাক্টরের উপরে, পেশেন্টদের যে নিউট্রিশনাল স্ট্যাটাস, তাদের যে সোশিও ইকোনমিক কন্ডিশন, এগুলোর উপরে। এবং আরেকটা হচ্ছে যে এই যে স্ট্রেনগুলো আছে, যে সমস্ত স্ট্রেপ্টোকক্কাস আছে, সব স্ট্রেপ্টোকক্কাস গুলো কিন্তু সমান ইয়ে না, প্যাথোজেনিক না।
কতগুলো আছে যেগুলো বেশি মানে করে আক্রমণ করতে পারে, এবং তাদের মধ্যে কিছু এম প্রোটিন বলে কিছু প্রোটিন আছে, যেই প্রোটিনগুলো তাদের মধ্যে থাকে, যেগুলো বেশি প্যাথোজেনিক। এবং এই সমস্ত স্ট্রেনগুলো স্পেসিফিক কতগুলো স্ট্রেন আছে স্ট্রেপ্টোককাসের, সেই স্ট্রেনগুলো যদি আক্রান্ত হয় তাহলে পরে রিউমাটিক ফিভারের চান্সটা বেশি থাকে। তো আমাদের হলো যে ক্লিনিক্যাল ফিচার কেমন থাকে। Symptoms usually occur 2-3 weeks after the initial attack of pharyngitis, but patient may give no history of sore throat into 30-50% cases. তার মানে হচ্ছে যে সোর থ্রোট হলো, তারপরে কিন্তু সাথে সাথে এই হচ্ছে না রিউমেটিক ফিভার, এটা একটু সময় নিচ্ছে 2-3 সপ্তাহ, তারপরে এটা ক্লিনিক্যাল প্রেজেন্টেশনটা শুরু হয়। তবে হ্যাঁ, যাদের রিউমেটিক ফিভার আমরা পাচ্ছি তাদেরকে যদি আমরা পিছন দিক থেকে জিজ্ঞেস করি বা হিস্ট্রি নিতে যাই যে তাদের সোর থ্রোট ছিল কিনা, তাহলে কিন্তু অনেকেই বলবে যে না, আমাদের সোর থ্রোট ছিল না। তার মানে সোর থ্রোট কিন্তু অনেক সময় হয়তো থাকছে, কিন্তু যেটা অ্যাসিমটোমেটিক বা পেশেন্ট আননোটিস থাকতেছে। এগুলা এগুলা ক্ষেত্রে আমরা প্রিভিয়াস হিস্ট্রিজ অফ সোর থ্রোট এটা পাচ্ছি না। তো কি হয়, চিলড্রেন বিগিন টু ফিল আনওয়েল, লুজ দেয়ার অ্যাপেটাইট, কমপ্লেন অফ পেনস ইন দ্য লিম্বস, মাইল্ড ফিভার। সাধারণ সিমটম কতগুলো আছে, এছাড়া আর বাকি সিমটম গুলো কিন্তু ডিপেন্ড করবে তাদের ইনভলভমেন্টের উপরে। অর্থাৎ পেশেন্টের যদি কার্ডাইটিস ডেভেলপ করে থাকে তাহলে পরে এক ধরনের সিমটম আসবে। এখন প্রশ্ন হচ্ছে যে কার্ডাইটিস ডেভেলপ করলো কিনা সেটার উপরে কি কি সিমটম আসবে সেগুলো আমাদেরকে জানা দরকার। সেটা হচ্ছে যে হার্টে আপনারা জানেন যে এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম, এই তিনটা আলাদা আলাদা অংশ আছে। তো এই সবগুলোই আসলে যখন কার্ডাইটিস রিউম্যাটিক ডেভেলপ করে তখন ইনভলভমেন্ট হয়, সেই জন্য এটাকে বলা হয় প্যানকার্ডাইটিস। তো প্রেজেন্টেশনের ক্ষেত্রে কার্ডাইটিস ডেভেলপ করলে কি হয়, যেমন এটা ম্যানিফেস্ট করতে পারে ব্রেথলেসনেস, প্যালপিটেশন, চেস্ট পেন, নিউ অর চেঞ্জ মারমার। এগুলো নিউ মানে যার মারমার ছিল না, আর চেঞ্জ মারমার হচ্ছে যে আগে মারমার ছিল কিন্তু তাদের ইন্টেন্সিটিটা এখন বেড়ে যাচ্ছে, তখন আমরা বলি যে চেঞ্জ মারমার। ব্রেথলেসনেস এর মেইন কারণ হচ্ছে হার্ট ফেলিউর, এটা হচ্ছে মায়োকার্ডিটিসের জন্য। আর এন্ডোকার্ডাইটিস এর ক্ষেত্রে প্রেজেন্স অফ ডিফারেন্ট মারমার্স, এন্ডোকার্ডাইটিস ডেভেলপ করলে এটা হয়। একটা হচ্ছে যে প্যানসিস্টোলিক মারমার ডিউ টু রিং ডাইলেটেশন, একটা হচ্ছে ক্যারিকোমস মারমার, এটা হচ্ছে মিড ডায়াস্টোলিক মারমার, মাইটাল ভালভে এটা তৈরি হয়। এটা সাজেস্ট করে নোডুলস অন মাইটাল ভালভ লিফলেটস, নোডুলস। তখন এই ক্যারিকোমস মারমার কিন্তু মাইটাল স্টেনোসিসের মারমারের মতোই মিড ডায়াস্টোলিক মারমার। তবে ক্যারিকোমস মারমার রিউম্যাটিক ফিভার যখন ইমপ্রুভ করে যায় তখন এটা ডিসঅ্যাপিয়ার করে, মাইটাল স্টেনোসিসের মারমারটা পারসিস্ট করতে থাকে। মাইটাল রিগার্গিটেশনের কিছু মারমার সাধারণত থাকে, অ্যাওর্টিক রিগার্গিটেশনের মারমারও থাকতে পারে। তো যখন কার্ডাইটিস ডেভেলপ করে তখন এই যে ভালভ যেগুলো আছে হার্টের, এই তখন এই হার্টের ভালভগুলো আলটিমেটলি ইনভলভমেন্ট হয়। তো এই সমস্ত ক্ষেত্রে mitral valve is the most commonly affected, followed by aortic valve. Involvement of the tricuspid and pulmonary valves is less common. তার মানে ওই ডান দিকের ভালভগুলো কিন্তু মানে লেস কমন, বাম দিকের ভালভগুলো মাইটাল এবং অ্যাওর্টিক, এর মধ্যে মাইটালটাই সবচেয়ে বেশি, তারপরে অ্যাওর্টিক, এদের ইনভলভমেন্টটা বেশি থাকে। রিউম্যাটিক কার্ডাইটিস যখন ডেভেলপ করে তখন কিন্তু আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে যে
ট্যাকিকার্ডিয়া থাকে এদের বেশি, যেটাকে বলা হয় আনডিউ ট্যাকিকার্ডিয়া, পালস খুব ফাস্ট থাকে এদের। টেম্পারেচারের তুলনায় যে পরিমাণ পালস রেট থাকা দরকার সেক্ষেত্রে এদের পালস রেট সেই তুলনায় আরো বেশি থাকে, এটাকে বলা হয় আনডিউ ট্যাকিকার্ডিয়া। ডিসপনিয়া, অর্থোপনিয়া, ইডিমা, গ্যালোপ রিদম মে বি প্রেজেন্ট, মানে থার্ড হার্ট সাউন্ড ওই ট্যাকিকার্ডিয়া যখন থাকে তখন আমরা এটাকে গ্যালোপ রিদম বলি। এটা হার্ট ফেলিউরের জন্য হয়ে থাকে সাধারণত। আর ট্যাকিকার্ডিয়াটা হচ্ছে আনডিউ ট্যাকিকার্ডিয়া, ভেরি ফাস্ট হার্ট রেট। আর ডিসপনিয়া, অর্থোপনিয়া এগুলো হার্ট ফেলিউরের জন্য, ইডিমা হার্ট ফেলিউরের জন্য। পেশেন্টদের যখন কার্ডাইটিস ডেভেলপ করে তখন এদের এটা পাম্প ফাংশন ডিস্টার্ব হয়ে যায়, সিস্টোলিক ফাংশনটা করে কমে যায়, যে কারণে এদের হার্ট ফেলিউর ডেভেলপ করে। তখন এই শর্টনেস অফ ব্রেথ এই এদের চলে আসে মায়োকার্ডাইটিসের পেশেন্টদের। পেরিকার্ডাইটিস যখন ডেভেলপ করে তখন হয় কি রিট্রোস্টেনাল পেন, পেরিকার্ডিয়াল ফ্রিকশন ড্রাপ, এটা অস্কালটেশনে পাওয়া যায়। আর পেরিকার্ডিয়াল এফুশন মে বি প্রেজেন্ট, অর্থাৎ পেরিকার্ডিয়াল এফুশন সাধারণত আমাদের ইকো ডায়াগনোসিস, ইকো করলে এফুশনটা আছে কিনা, কতটুকু আছে তাদের বলে দিতে পারে। তো আমাদের ক্লিনিক্যালি যেটা সেটা হচ্ছে যে ফ্রিকশন ড্রাপ, এটা ইম্পর্টেন্ট। যখন অস্কালটেশন করবেন তখন ফ্রিকশন ড্রাপ হয়তো শোনা যাচ্ছে এটা। আর পেন তো মানে পেরিকার্ডাইটিসের যে পেন, সেই পেনটা রেসপিরেশনের সঙ্গে পোস্টারের সাথে রিলেটেড থাকে, শার্প পেন থাকে। তো পেরিকার্ডাইটিস আর ইকো করলে তখন তারা বলে দিচ্ছে যে একটা এফুশন আছে, এটা বললো। ইসিজিতে একটু চেঞ্জ থাকে অনেক সময়। হার্ট যদি এক্স রে করা হয় তাহলে কার্ডিওমেগালি থাকে। তো এই জিনিসগুলো পেরিকার্ডাইটিস ডায়াগনোসিস করতে হেল্প করবে। তাহলে এন্ডোকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস এবং পেরিকার্ডাইটিস সবগুলো মিলে হচ্ছে প্যানকার্ডাইটিস। এগুলো অনেক পেশেন্টদের থাকে যখন কোনোটা না কোনোটা মারমার, পেরিকার্ডিয়াল রাব, ট্যাকিকার্ডিয়া, এই সমস্ত জিনিসগুলো যখন পাবেন, হার্ট ফেলিউরের সাইন যখন থাকবে, ইডিমা থাকবে, জেভিপি থাকবে, তখন এগুলা চিন্তা করতে হবে যে পেশেন্টের ডেভেলপ করছে কার্ডাইটিস ডেভেলপ করছে। কার্ডাইটিসটাকে আপনাদেরকে আলাদাভাবে চিনতে হবে। হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন এবং ইনভেস্টিগেশন, এগুলো দিয়ে আমরা কার্ডাইটিসের এগুলো নিয়ে ফেলবো। সেকেন্ডলি যেটা থাকে সেটা হচ্ছে পলিআর্থ্রাইটিস। মোস্ট কমন মেজর ম্যানিফেস্টেশন। আসলে রিউম্যাটিক ফিভার, এই যে আর্থ্রাইটিস, আদার কতগুলো রিউমাটয়েড কন্ডিশনস আছে যেগুলো সিমিলারলি প্রেজেন্ট করে থাকে। প্রেজেন্টেশনটা এই যে পলিআর্থ্রাইটিস, এই কারণেই কিন্তু এই নামকরণটা করা হয়েছে রিউম্যাটিক ফিভার। রিউম্যাটিক ফিভার আদার রিউমাটয়েড কন্ডিশনের সঙ্গে কোরিলেশন করে। আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে পলিআর্থ্রাইটিস, এখন এই আর্থ্রাইটিসের কিন্তু আবার মেইন এটা হচ্ছে যে নি জয়েন্ট, সবচেয়ে বড় জয়েন্ট হচ্ছে নি জয়েন্ট। এবং সেই জন্য রিউম্যাটিক ফিভারকে এক ধরনের এইভাবে বলা হয়েছিল, সেটা হলো রিউম্যাটিক ফিভার সিটস অন নি অ্যান্ড বাইটস দ্য হার্ট, অর্থাৎ হাঁটুর উপরে বসে তারপরে হার্টে কামড় দেয়। তো এই আর্থ্রাইটিসের মধ্যে তারপরে নিটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, অন্যান্য জয়েন্ট অবশ্যই এখানে আছে, ইনভলভমেন্ট আছে। অর্থাৎ বলা হচ্ছে যে usually affects one joint after another, giving the impression of fleeting or migratory, অর্থাৎ হচ্ছে যে একটা থেকে একটা শুরু হয় একটা জয়েন্ট থেকে, তারপরে সেই জয়েন্টটা যখন ইমপ্রুভ করতে থাকে তখন আরেকটা জয়েন্ট ইমপ্রুভ হয়, এবং সেটা হয় কি যেগুলো বড় লার্জ জয়েন্ট যেগুলো আছে আমাদের শরীরে সেইগুলো সাধারণত ইনভলভ হয়, এবং সেই জন্য পলি আর্থ্রাইটিস, অর্থাৎ একটা জয়েন্ট পরে আরেকটা জয়েন্ট, মাইগ্রেটরি নেচার। তো জয়েন্টস গুলো কি হয়, জয়েন্টস গুলো হলো
বিকাম সলেন, পেনফুল অ্যান্ড হট। ব্যথা থাকে, সোয়েলিং থাকে, গরম থাকে, টাচ করলে দেখবেন যে বেশ হট। ইন ইয়াঙ্গার চিলড্রেন দেয়ার মে বি অনলি ভেগ এক্স, অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র পেন থাকে, কিন্তু এই যে হট, রেডনেস, সোয়েলিং এগুলো নাও থাকতে, শুধু পেন থাকতে পারে। সেইটাকে কিন্তু আমরা বলবো আর্থ্রালজিয়া। আর্থ্রাইটিস এবং আর্থ্রালজিয়া। আর্থ্রালজিয়া হচ্ছে একটা হলো মাইনর ক্রাইটেরিয়া, আর আর্থ্রাইটিস হচ্ছে মেজর ক্রাইটেরিয়া। তাহলে এই দুইটা কিন্তু আলাদা। আর যেখানে একটা মেজর ক্রাইটেরিয়া আর্থ্রাইটিস থাকে সেখানে কিন্তু আর্থ্রালজিয়াকে মাইনর ক্রাইটেরিয়া হিসাবে কাউন্ট হয় না। তবে যদি আর্থ্রাইটিস না থাকে কিন্তু পেনফুল জয়েন্ট থাকে, সেটা আর্থ্রালজিয়া, সেটাকে একটা মাইনর ক্রাইটেরিয়া হিসাবে ইউজ করা যেতে পারে। কমন জয়েন্টের মধ্যে কি আছে দেখেন, প্রথমেই বলছে নি, অ্যাঙ্কেল, শোল্ডার্স, রিস্ট, এলবো, এগুলা। তো নিটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেই জন্যই বলা হয়েছে যে ইট সিটস অন দ্য নি, হাঁটুর উপরে বসে, বসার পরে হার্টে কামড় দেয়, অর্থাৎ তাকে ধরে কিন্তু হার্টকে মেনলি। কারণ হলো কি, যে এই আর্থ্রাইটিসগুলো ট্রিটমেন্টের পরে এগুলো ভালো হয়ে যায়, কিন্তু যে হার্টের মধ্যে যখন ইনভলভ হয়ে যায়, কার্ডাইটিস যখন ডেভেলপ করে, কিন্তু আলটিমেটলি এরা কি করে, এর ভালভ ইনভলভমেন্ট গুলো চলে আসে এবং স্লোলি এই ভালভগুলো ড্যামেজ হয়ে যায়। সেজন্য এটাকে বলা হয় হার্টে একটু কামড় দিচ্ছে, এদের টার্গেটটা হচ্ছে হার্ট। এখন প্রশ্ন হলো যে এই যে এই প্রেজেন্টেশন গুলো আছে, তাহলে আর্থ্রাইটিস এবং কার্ডাইটিস এগুলো কি ওভারল্যাপিং থাকতে পারে? হ্যাঁ, ওভারল্যাপিং থাকতে পারে, যে আর্থ্রাইটিস আছে সাথে কার্ডাইটিস আছে। আরেকটা পেশেন্ট শুধু আর্থ্রাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে, একটা পেশেন্ট শুধু কার্ডাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে, এরকম ভাবে হতে পারে। তো একটা পেশেন্ট প্রথমে হয়তো দেখা গেল আর্থ্রাইটিস নিয়ে প্রেজেন্ট করলো, কিন্তু যখন রিকারেন্স হয়ে গেল তখন সে কার্ডাইটিস নিয়ে প্রেজেন্ট করলো, এরকম। তো এইগুলো ভ্যারিয়েশন হয়। তো ডেভেলপস উইদিন an hour and may take up to a week to subside. Even in the absence of treatment, the polyarthritis usually disappears within 3 weeks and leaves no residual abnormality. তার মানে আর্থ্রাইটিসটা কিন্তু কমপ্লিটলি রিকভারি হয়ে যায়, রেসিডুয়াল অ্যাবনর্মালিটি এখানে থাকছে না, রাখে না। আর অ্যাসপিরিন দিয়ে এটা খুব তাড়াতাড়ি রেসপন্স করে। হ্যাঁ, যদি অ্যাসপিরিনে রেসপন্স না করে তাহলে পরে আপনার ডায়াগনোসিসকে রিভিউ করতে হবে। খুব প্রম্পটলি অ্যাসপিরিন দেওয়ার পরপরই এই আর্থ্রাইটিসের পেইন, সোয়েলিং এগুলো কমে যায়। তো এই হচ্ছে আপনাদের আর্থ্রাইটিস। এরপরে একটা জিনিস আছে যেটাকে আমরা বলি সাবকিউটেনিয়াস নোডিউলস। এটা স্মল, ফার্ম অ্যান্ড পেনলেস, অ্যাটাচ টু টেন্ডন শিথ, জয়েন্টস, ক্যাপসুল অ্যান্ড ফাসা। Skin is movable over them, best felt over the extensor surface of bone and joints. Appears about 3 weeks later the initial lesion. Usually last about a week. এখন এই বিষয় হচ্ছে যে এগুলোকে কিন্তু খুঁজে দেখতে হবে, হাতে এবং পায়ে এগুলোকে ফিল করতে হবে, টাচ করতে হবে, দেখতে হবে। এগুলো পেশেন্ট কিন্তু নাও বলতে পারে। হ্যাঁ, খুঁজে দেখতে হবে, এটা সাইন, এই সাইনটাকে খুঁজে বের করতে হবে। যাদের ক্ষেত্রে সন্দেহ আছে যে রিউম্যাটিক ফিভার কিনা, তাদেরকে দেখতে হবে এই নোডুলস গুলো আছে কিনা। আরেকটা ম্যানিফেস্টেশন আছে, সেটা হলো এরাইথেমা মার্জিনেটাম, ফাউন্ড ওভার ট্রাঙ্ক অ্যান্ড লিম্বস বাট নেভার ফেস। যে পেশেন্ট বসে আছে, আপনি মুখের দিকে দেখলেন, নাই। আসলে যে সমস্ত অংশগুলো লিম্বস এবং ট্রাঙ্ক, এটা কিন্তু পেশেন্টদের সাধারণত কাপড়ে ঢাকা থাকে। সেই জন্য স্পেশালি যদি পেশেন্টের কাপড় খুলে না দেখা হয় তাহলে এটা মিস করার সম্ভাবনা খুব বেশি থাকে। স্পেশালি এক্সামিনেশন করে দেখতে হবে শরীরে এগুলো আছে কিনা। এটা একটা মেজর ক্রাইটেরিয়া এবং ডায়াগনোসিসের জন্য এটা হেল্প করবে, সেই জন্য এটা খুঁজে দেখতে হবে। কিরকম? স্টার্টস অ্যাজ ম্যাকুলস
or papules which develop rapidly, খুব তাড়াতাড়ি, খুব ছোট্ট স্পটের মতো একটা তৈরি হয়। তারপরে কি থাকে? pale center with sharply circumscribed red rings. Rings may coalesce with each other, অর্থাৎ একটা আরেকটার সাথে ওভারল্যাপ করে থাকে। অলিম্পিক রিং যেরকম থাকে, অলিম্পিক কয়েকটা রিং থাকে, একটা রিং আরেকটা রিং এর সাথে জোড়া লাগানো থাকে এরকম। এরাও অনেক সময় এই অলিম্পিক রিংগুলার মতো। এবং এগুলো আস্তে আস্তে ডেভেলপ করে এবং এবং খুব র্যাপিডলি ডিসঅ্যাপিয়ার করে যায়। কাজে এগুলোকেও আমাদেরকে খুঁজে দেখতে হবে আছে কিনা। এরপরে হচ্ছে যে আমাদের কি সিডেনহ্যামস কোরিয়া, এটা আরেকটি প্রেজেন্টেশন পেশেন্টদের। দেখেন এটার সঙ্গে কিন্তু কার্ডাইটিসের যে প্রেজেন্টেশন, আর্থ্রাইটিসের প্রেজেন্টেশন, সিডেনহ্যামস কোরিয়ার প্রেজেন্টেশন, এটা টোটালি ডিফারেন্ট। কি এগুলো? যার কি নন রিপিটেটিভ মুভমেন্ট উইথ রিডিউসড মাসেল টোন যেটা থাকে সেটা কমে যায়। Usually occurs about 3 months later of the acute rheumatic fever when all other signs may have disappeared. ধরলাম যে পেশেন্টের একটা কার্ডাইটিস ছিল, কার্ডাইটিসটা ইমপ্রুভ করছে স্পন্টেনিয়াসলি, পেশেন্ট জানে না, এরপরে কয়েক মাস পরে, 3 মাস পরে দেখা যাচ্ছে তার এই কোরিয়া ডেভেলপ করছে। ততদিনে তার ভালভুলার চেঞ্জগুলো অলরেডি চলে আসছে এরকম। তো আমরা রিসেন্টলি একটা পেশেন্ট এরকম আসছিল, যেটা কোরিয়া নিয়ে প্রেজেন্ট করছিল। তো কোরিয়া নিয়ে প্রেজেন্ট করলে বিশেষ করে এগুলো তো ইয়াং মেয়ে যেগুলো থাকে, এদের গার্লস, এদের ক্ষেত্রে এটা বেশি হয়। তো তখন গ্রামের লোকজন অনেক সময় মনে করে যে এটা হয়তো উপরি টুপরি হবে এরকম। তো ঝাড়ফুঁকও অনেক সময় করে ফেলে এই পেশেন্টগুলোকে। তো পরবর্তীতে যদি এদেরকে ইকো করে দেখা গেল যে তার হার্ট ইনভলভমেন্ট আছে, অ্যাওর্টিক রিগার্গিটেশন অলরেডি ডেভেলপ করে গেছে। তো এই ধরনের এবং রিউম্যাটিক ফিভার, তার কার্ডাইটিস সহ, প্রোট্রাক্টেড কার্ডাইটিস। তো রিউম্যাটিক সিডেনহ্যামস কোরিয়া, একটু লেট প্রেজেন্টেশন। এটাকে অন্য নাম হচ্ছে সেন্ট ভিটাস ড্যান্স। তো রিউম্যাটিক ফিভার এর আরো কতগুলো ইয়ে থাকে, যেমন হলো যে এদের মাসেল টোন যেগুলো থাকে, এই টোনগুলো থাকে কিন্তু অনেক একটু রিডিউসড টোন থাকে। ইমোশনালি পেশেন্টগুলো ল্যাবাইল ল্যাবাইল থাকে। আর যদি ফিঙ্গারকে যদি স্কুইজ করতে বলা হয়, চেপে ধরতে বলা হয় আঙ্গুলকে, তাহলে পরে তারা যে টোনটা তারা মেনটেন করতে পারে না, রিল্যাক্স করে আবার টাইট করে, রিল্যাক্স করে এবং টাইট করে। এটাকে বলা হয় মিল্কিং সাইন। মিল্কিং সাইন হলো গরুর দুধ দেওয়ার সময় যেরকম মিল্কিং করা হয়, যদি আঙ্গুলে তাদেরকে হাত দিয়ে ধরতে বলা হয় তাহলে পরে এটাকে তারা ওই প্রেশারটা ধরে রাখতে পারে না, সাস্টেন করতে পারে না, এটাকে বলা হয় মিল্কিং সাইন। এই সিডেনামস কোরিয়ার পেশেন্টদের এটা থাকে। আর যদি হাতকে স্ট্রেচ করতে বলা হয় তাহলে পরে, তাহলে দেখা যায় যে রিস্ট জয়েন্ট যেটা, এটাতে ফ্লেকশন হয় এবং কার্পো বেটা কার্পল জয়েন্ট, এখানে ইয়ে থাকে, এক্সটেনশন থাকে। অর্থাৎ এটা অনেক সময় এটা ফর্মটা দেখা যায় কিছু ডিনার ফর্কের মতো। ডিনার ফর্কের যে ফর্ম আছে, হাত স্ট্রেচ করলে সেরকম একটা কনফিগারেশন নিয়ে নেয় ডিনার ফর্কের মতো। তাহলে পরে এদের রিডিউসড মাসেল টোন, ইমোশনাল ল্যাবিলিটি, তারপরে নন রিপিটেটিভ জার্কি মুভমেন্ট, এগুলো, এই মুভমেন্টগুলো অনেক সময় দুই দিকেই থাকতে পারে এবং অনেক সময় একদিকে থাকতে পারে কোরিয়ার, এটা থাকে। এবং এই মুভমেন্টটা বেশি থাকে ফেস এবং হ্যান্ডস, এই দুই জায়গাতে বেশি থাকে। তাহলে পরে এরকম সিডেনহ্যামস কোরিয়ার পেশেন্ট যদি পাওয়া যায়, বিশেষ করে ইয়াং গার্লস,
ছেলেদেরও হতে পারে, মেয়েদের একটু বেশি হয়। তো এদেরকে সাধারণত সোডিয়াম ভ্যালপোরেট এগুলো দিয়ে ট্রিটমেন্ট করা হয়ে থাকে, এবং অন্যান্য রিউম্যাটিক ফিভারের আদার ম্যানেজমেন্ট যেগুলো আছে তার মধ্যে এটা ইনভলভমেন্ট হয়ে যাবে। তো সিরিনাম স্কোরিয়াকে আলাদা করে চিনতে পারতে হবে, যে মনে করতে হবে যে এটা রিউম্যাটিক ফিভারের একটা প্রেজেন্টেশন। তাহলে আমরা এই যে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন গুলো যেগুলো দেখছি সেগুলো, এরপরে প্রশ্ন হলো ইনভেস্টিগেশনস ইন অ্যাকিউট রিউম্যাটিক ফিভার। তাহলে এখানে আমরা কি কি টেস্টে যাব? এভিডেন্স অফ সিস্টেমিক ইলনেস এর মধ্যে আছে লিউকোসাইটোসিস, রেস ডিএসআর, রেস সিআরপি, এগুলো। এটা নন স্পেসিফিক এভিডেন্স অফ প্রিসিডিং স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন, আগে ইনফেকশন হয়েছে এটার একটা প্রমাণ থাকা লাগে। স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন এটা হলো স্পেসিফিক ইনফেকশন। এটার মধ্যে মেন হচ্ছে যে থ্রোট সোয়াব কালচার, গ্রুপ এ বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই, এটা হলো থ্রোট সোয়াব। এখন থ্রোট সোয়াবের ওই অনেক সময় দেখা যায় যে যেগুলো লেট প্রেজেন্টেশন থাকে, যখন বিশেষ করে রিউম্যাটিক ফিভার তো ডেভেলপ করতে সময় নেয় কয়েক সপ্তাহ, তাই না? তো তখন যদি আমরা থ্রোট সোয়াব কালচার করি ততদিনে সাধারণত দেখা যায় যে থ্রোটে তাদের যে ইনফেকশন ছিল সেটা অলরেডি সাবসাইড করে ফেলছে। কাজে এখন যদি আমরা কালচার করি, কালচারটা নেগেটিভ আসার সম্ভাবনাই বেশি থাকে। কাজে কালচারের উপরে আমরা খুব একটা রিলাই করতে পারি না, পজিটিভ আসতে পারে, নেগেটিভও আসতে পারে, দুটোই হতে পারে। তবে আরো কতগুলো আছে, টেস্ট আছে যেগুলো আগে ইনফেকশন হয়েছে কি হয়নি সেটা নিয়ে কতগুলো রেখে যায়। সেটা হচ্ছে অ্যান্টিস্টেপটোলাইসিন ও অ্যাসোটাইটার, রাইজিং টাইটার or levels more than 200 units adults or more than 300 units in children. এছাড়া আরো কিছু টেস্ট আছে, অ্যান্টি ডিএনএস, অ্যান্টি হায়ালুরোনিডেজ, এগুলো কিছু টেস্ট আছে যেগুলো খুব একটা অ্যাভেলেবল না। তো মেনলি অ্যাসোটাইটার এবং থ্রোট কালচার, সব কালচার, এই দুটো বেশি হয়ে থাকে। এছাড়া আমরা যেগুলো করি সেগুলো হচ্ছে যে এক্স রে। এক্স রেতে কার্ডোমেগালি থাকতে পারে যদি কার্ডাইটিস থাকে, আর পালমোনারি কনজেশন, হার্ট ফেলিউর থাকার কারণে। ইসিজি ফার্স্ট অ্যান্ড রেয়ারলি সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, এদের কিছু কোনো কোনো ক্ষেত্রে এই পিআর প্রলঙ্গেশন থাকে, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক থাকে, কমপ্লিট হার্ট ব্লক থাকতে পারে ভেরি রেয়ারলি। আর ফিচার্স অফ পেরিকার্ডাইটিস, টি ওয়েভ ইনভার্সন, রিডাকশন ইন কিউআরএস ভোল্টেজ, পেরিকার্ডাল এফুশন থাকলে কমপ্লেক্স কিউআরএস কমপ্লেক্স গুলো ভোল্টেজ কম থাকে। আরেকটা হচ্ছে যে ইকোকার্ডিওগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফিতে সাধারণত যেগুলো দেখা যায় সেগুলো হচ্ছে যে কার্ডিয়াক ডাইলেটেশন, মানে হার্টের চেম্বার একটু ডাইলেটেড হয়ে যায়, আর ভালভ অ্যাবনর্মালিটি, অর্থাৎ অ্যাবনর্মালিটি হলো যে থিকেন্ড ভালভগুলো, এবং রিগার্গিটেশন, মাইটাল রিগার্গিটেশন, এগুলো যদি থাকে তাহলে পরে পেরিকার্ডিয়াল এফুশন যদি থাকে সেগুলো এরা মানে করতে বলতে পারে যে পেরিকার্ডিয়াল এফুশন কতটুকু আছে, তারপরে রিগার্গিটেশন কতটুকু আছে, মাইটাল রিগার্গিটেশন, এই জিনিসগুলো ইকোকার্ডিওগ্রাফি থেকে বলে দেয়। আরেকটা হচ্ছে যে এদের যে পাম্প ফাংশন কেমন আছে এটা বোঝা যায় ভালো কিনা। অনেক সময় ডিসফাংশন হয়, কার্ডাইটিস ডেভেলপ করার পরে পেশেন্টের ডিসফাংশন ডেভেলপ করে দেয় যারা হার্ট ফেলিউর নিয়ে প্রেজেন্ট করে দেয়।
জোনস ক্রাইটেরিয়া ডায়াগনোসিসের জন্য এটা ইউজ করা হয়ে থাকে। এটা প্রথমে ওয়ার্ল্ড ওয়ার টু সময় 1944 সালে 45-এ ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়, 39 থেকে 45, 44-এ এই প্রথম জোনস ক্রাইটেরিয়া গুলা দেওয়া হয়। পরবর্তীতে এগুলাকে কিছুটা মডিফাই করা হয়েছে। তো এখানে 2 or more major manifestations or 1 major and 2 more minor manifestations, এই দুইটা লাগবে। তাহলে দুইটা মেজর ক্রাইটেরিয়া লাগবে, আর একটা মেজর যদি হয় তাহলে পরে দুইটা মাইনর ক্রাইটেরিয়া লাগবে। তো মেজর কেমন, মনে করেন যে একটা রিউমাটয়েড নোডুলস আছে আর কার্ডাইটিস আছে, তাহলে এই দুটো ক্রাইটেরিয়া হয়ে গেল। কিন্তু যদি দেখা গেল যে শুধু একটা কি আছে, যে আর্থ্রাইটিস আছে, তাহলে আর্থ্রাইটিস সাথে তো একটা মেজর হলো, আর একটা মেজর ক্রাইটেরিয়া তো নাই, সেক্ষেত্রে মাইনর ক্রাইটেরিয়া সাপোর্ট লাগবে। এখন এর সাথে কি লাগবে? এভিডেন্স অফ স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন, অর্থাৎ শুধু এই যে ক্রাইটেরিয়া হলো, ক্রাইটেরিয়া মিললো, এবার এভিডেন্স লাগবে স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন হয়েছে তার, সেটা। জোনস ক্রাইটেরিয়া আপডেট ইন 1992 সালে আপডেট করেছে এটা। এখানে আমাদের মেজর ম্যানিফেস্টেশনের মধ্যে কিন্তু আমরা অলরেডি কতগুলো জিনিস দেখে ফেলছিলাম, সেটা হচ্ছে কার্ডাইটিস, পলিআর্থ্রাইটিস, করিয়া, এরাইথেমা মার্জিনেটাম, সাবকিউটেনিয়াস নোডুলস। এখানে 5টা আছে, 5টার মধ্যে যে কোনো একটা, দুটো হলে ভালো, না হলে অন্তত একটা লাগবে, একটা ছাড়া হবে না, কিন্তু মিনিমাম একটা লাগবে। এরপরে মাইনর ম্যানিফেস্টেশনস আছে। মাইনর ম্যানিফেস্টেশন গুলো কি কি? একটা হচ্ছে যে আর্থ্রালজিয়া। আর্থ্রালজিয়া আমরা বলছিলাম যে আর্থ্রাইটিস যার আছে তার আর্থ্রালজিয়া কাউন্ট হবে না, আর্থ্রাইটিস নাই, কার্ডাইটিস আছে, তার যদি আর্থ্রালজিয়া থাকে তাহলে এটা একটা ম্যানিফেস্টেশন হবে মাইনর। তার সাথে ফিভার, তাহলে আর্থ্রালজিয়া, ফিভার, এই দুটো দুটো ক্লিনিক্যাল ফাইন্ডিংস। আর সেই সাথে আমাদের কিছু ল্যাবরেটরি ফাইন্ডিংস থাকে। ল্যাবরেটরি ফাইন্ডিংস এর মধ্যে এলিভেটেড অ্যাকিউট ফেজ রিঅ্যাক্টেন্টস, এর মধ্যে আছে এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, এই দুটোর মধ্যে যে কোনো একটা। হ্যাঁ, আর একটা হচ্ছে প্রলংড পেয়ার ইন্টারভাল, তার মানে এর ইএসআর যদি বেশি থাকে, কিরকম রেঞ্জে থাকে, 30, 60 অ্যাবাভ। তো বলা হয়েছে যে এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, এটা নিয়ে কতটুকু খুব ক্লিয়ারলি বলা নাই, তবে বলা হয়েছে যে যে সমস্ত জায়গাতে প্রিভ্যালেন্স বেশি সেগুলোতে একটু হায়ার বলা হয়েছে, আর যেগুলোতে প্রিভ্যালেন্স প্রিভ্যালেন্স কম, প্রিভ্যালেন্স যেখানে কম সেখানে লাগবে ইএসআর বেশি লাগবে, আর যেখানে প্রিভ্যালেন্স বেশি সেখানে ইএসআর কম হলেও সেটাকে পজিটিভ ধরবে, অর্থাৎ 30 হলেও চলবে। আর যেখানে প্রিভ্যালেন্স অনেক কম সেখানে 60। তারপরে এখানে আমরা ইএসআর অনেক সময় দেখি যে অনেক হাই থাকে, যেমন 60, 80, 100 পর্যন্ত চলে যেতে পারে, অনেক হাই ইএসআর থাকে। আর প্রলংড পেয়ার ইন্টারভ্যাল, এটা ইসিজি থেকে দেখে, ইসিজিতে দেখে যে অনেক সময় যে ফার্স্ট ডিগ্রি এভি ব্লক হতে লিখে দিল, হ্যাঁ, তখন এটাকে একটা মাইনর ক্রাইটেরিয়া হিসেবে কাউন্ট করবে। ক্লিনিক্যালি দুটো, আর ল্যাবরেটরিতে দুটো, 4টা। এই 4টার মধ্যে দুটো, যেমন জ্বর, এটা তো খুব কমন, জ্বর তো প্রেজেন্ট করেই জ্বর নিয়ে, তাই না, একটা মাইনর ক্রাইটেরিয়া আপনারা এমনিই পেয়ে যাবেন। তার সাথে আরেকটা কোনটা, যেমন ব্লাড টেস্ট করছেন, ব্লাড টেস্ট করে দেখছেন যে ইএসআর বেশি, তাহলে দুটো হয়ে যায়। আর যদি বলে আর্থ্রালজিয়া আছে তাহলে 3টা হয়ে যাবে। আর ইসিজিতে যদি দেখেন ফার্স্ট ডিগ্রি বলছে 4টা হয়ে যাবে। তা আমাদের মিনিমাম দুটো লাগে। এখন প্রশ্ন হচ্ছে যে
রিকারেন্সের ক্ষেত্রে অনেক সময় এটা রিল্যাক্স করা আছে, যেমন মেজর ক্রাইটেরিয়া বলছে যে যদি নাও থাকে তাহলে রিকারেন্সের ক্ষেত্রে 3টা মাইনর ক্রাইটেরিয়া দিয়ে রিকারেন্স ডায়াগনোসিস করা যেতে পারে। যে মেজর ক্রাইটেরিয়া নাই কিন্তু মাইনর ক্রাইটেরিয়া আছে 3টা। জ্বর হয়েছে, ইএসআর বেশি আছে, আর্থ্রালজিয়া আছে, অথবা পিয়ার প্রলঙ্গেশন আছে। এখন সাপোর্টিং এভিডেন্স অফ অ্যান্টিসিডেন্ট গ্রুপে স্ট্রেপ্টোককাল ইনফেকশন, এটা পজিটিভ থ্রোট কালচার, থ্রোট সোয়াব নেওয়া হয়, তারপরে কালচার করতে দেওয়া হয়, ওটা প্লাস মাইনাস একটা দেয়। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এটা লেট প্রেজেন্টেশন হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে এটা আমরা পাই না, কম পাই। অ্যাসোটাইটার, স্ট্রেপ্টোককাল অ্যান্টিবডি টাইটার, এগুলো যদি থাকে, অ্যাসোটাইটার থাকে, তাহলে পরে আমরা বলবো যে এটা পজিটিভ এভিডেন্স আছে। এখন যেহেতু মেজর মাইনর ক্রাইটেরিয়ার সাথে বলা হয়েছে যে প্লাস এভিডেন্স লাগবে, এখন এভিডেন্সে এটা কিন্তু দুটোই ল্যাবরেটরির উপর নির্ভর করতেছে। হ্যাঁ, যেমন কালচার এবং অ্যাসোটাইটার, এই দুটো ল্যাবরেটরি যে মানে তাদের যে টেস্ট রিপোর্ট, সেই রিপোর্টের উপর নির্ভর করতেছে। এখন এই রিপোর্টে যদি কোনো রকম কনফিউশন হয়ে যায়, তাহলে আপনি মাইনর ক্রাইটেরিয়া মেজর ক্রাইটেরিয়া পেলেন, এভিডেন্স নাই, সেই ক্ষেত্রে কিন্তু ঝামেলা হয়ে যাবে। সেই জন্য এই ডায়াগনোসিসের ক্ষেত্রে কয়েকটা জিনিস বলা হয়েছে। একটা হচ্ছে যে আন্ডার ডায়াগনোসিস, একটা হচ্ছে ওভার ডায়াগনোসিস। যদি ওভার ডায়াগনোসিস হয় তাহলে কি হবে? তাহলে হবে এই যে পেশেন্টকে লং টাইম অ্যান্টিবায়োটিক কোর্স দিবেন, সে অনেক মিনিমাম 5 ইয়ার্স তাকে ওষুধ খাইতে হবে, এই জিনিসগুলো প্রফিল্যাক্সিসের জন্য। আর আন্ডার ডায়াগনোসিস যদি হয় তাহলে পরে আমরা মিস করলাম, পেশেন্টের হয়তো একটা প্রোটেক্টেড কার্ডাইটিস ছিল, আমরা মিস করছি। এখন পেশেন্টটা আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে যে ক্রনিক রিউম্যাটিক হার্ট ডিজিজে পরিণত হবে। সেই জন্য এই দুটোর মধ্যে কোনোটাই এক্সপেক্টেড নয়। সেই জন্য খুব কেয়ারফুল ডিসিশন মেকিং এখানে ইম্পর্টেন্ট। তো আমরা এই যে জনস ক্রাইটেরিয়া আছে সেটাকে সঠিক ইউটিলাইজ করে যদি ডায়াগনোসিসের মধ্যে আসতে পারি সেটা ভালো। ডায়াগনোসিস হলো, এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে ম্যানেজমেন্টে কি করবেন? ম্যানেজমেন্টের কথা বলা হচ্ছে যে যেই মানে ইনফেকশনের কারণে এই রিউম্যাটিক ফিভারটা হলো, তার মানে একটা স্ট্রেপ্টোককাল ইনফেকশন আছে, সেই ইনফেকশনটাকে ফার্স্টে এলিমিনেট করতে হবে। কি দিয়ে? সিঙ্গেল ডোজ অফ বেনজিল পেনিসিলিন 1.2 মিলিয়ন ইউনিট IM, অথবা ওরাল পেনিসিলিন দিতে পারেন 250 মিলিগ্রাম 6 আওয়ারলি ফর 10 ডেজ। এটা দিলে পরে অ্যান্টি যে ইনফেকশনগুলো আছে স্ট্রেপ্টোককাল, সেটাকে আপনি ইরেডিকেট করতে পারলেন। আর পেনিসিলিন যদি অ্যালার্জিক হয় তাহলে সেফালোস্পোরিন দিতে পারেন, এরিথ্রোমাইসিন দিতে পারেন 250 মিলিগ্রাম 6 আওয়ারলি এরিথ্রোমাইসিন, সেফালোস্পোরিন দিতে পারেন। আর কি করতে হবে? বেড রেস্ট দিতে হবে। বেড রেস্ট কি করে? লেসেন জয়েন্ট পেন অ্যান্ড রিডিউসেস কার্ডিয়াক ওয়ার্কলোড, এই দুটোকে হেল্প করে বেড রেস্ট। Continued until the symptoms and markers of inflammation have settled. ESR যখন কমে যাবে তখন বুঝতে হবে যে ইমপ্রুভ করছে পেশেন্ট, আর সিমটম গুলো ইমপ্রুভ করছে, ব্যথা কমে গেছে, জয়েন্ট পেন সোয়েলিং কমে গেছে, এগুলো লাগবে এই জিনিসগুলো। Strenuous exercise should be avoided who have had carditis. পেশেন্টরা অনেকে কি করে? হার্ট ফেলিউর নিয়ে প্রেজেন্ট করে, এটা মেডিকেলি তাদেরকে ট্রিটমেন্ট দিতে হবে।
হার্ট ফেলিউরের জন্য যে সমস্ত ওষুধগুলো দেওয়া হয় মেনলি ডায়াবেটিক, এস ইনহিবিটর, এগুলো সাধারণত দেওয়া থাকে, কখনো কখনো ডিগক্সিন, ভেরি রেয়ারলি। আর যদি আনরেসপন্সিভ হয় তখন অনেক সময় সার্জারির প্রশ্ন থাকে, রিপ্লেসমেন্ট, ভালভ রিপ্লেসমেন্ট। তো সাধারণত মেডিকেল ম্যানেজমেন্টে এটা ইমপ্রুভ করে দেয়। আর এভি ব্লক অনেক সময় আমরা বলছি যে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, কমপ্লিট হার্ট ব্লক ভেরি রেয়ারলি, এবং পেসমেকার ইনসারশন রেয়ারলি নিডেড। তাহলে এখানে আপনাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে বেসিক্যালি পেশেন্টগুলো হার্ট ফেলিউর নিয়ে প্রেজেন্ট করে। হার্ট ফেলিউরের জন্য ডায়াবেটিক্স এটা মেইনস্টে, এগুলা দিয়ে ট্রিটমেন্ট করা হয়ে থাকে। বিটা ব্লকার্স, এস ইনহিবিটরস, এগুলো সাধারণত হার্ট ফেলিউরের জন্য দেওয়া হয়ে থাকে। অ্যাসপিরিন, prompt response to aspirin helps diagnosis of rheumatic arthritis. 60 milligram per kg daily in 6 divided doses, খুব হাই ডোজ এটা দিতে হয় অ্যাসপিরিন, 8 gram daily in divided doses, 6 doses. Should be continued until the ESR has fallen and then gradually tailed off. Corticosteroid, এগুলো more rapid symptomatic relief than aspirin. যাদের কার্ডাইটিস আছে তাদেরকে দেওয়া হয়, আর যাদের সিভিয়ার আর্থ্রাইটিস আছে তাদেরকে দেওয়া হয়। প্রেডনিজোলোন 1 to 2 milligram per kg daily in divided doses should be continued until the ESR is normal and then tailed off. তাহলে স্টেরয়েড দিতে পারবেন, কার্ডাইটিসের পেশেন্ট সবাইকে দিবেন, আর্থ্রাইটিসের পেশেন্টদেরকে অ্যাসপিরিন দিবেন। যদি খুব রেসপন্সিভ না হয় সেক্ষেত্রে কর্টিকোস্টেরয়েড দিতে পারবেন। আর্থ্রাইটিসের পেশেন্টদেরকেও দেওয়া যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে prevention of rheumatic fever, long term prophylaxis should be given. Benzene penicillin 1.2 million unit IM monthly, অনেক সময় বলা হয়েছে যে 3 to 4 উইকলি অথবা মান্থলি। 30 কেজি অ্যান্ড অ্যাবাভ যদি হয় তাহলে 1.2 মিলিয়ন, আর যদি লেস দেন 30 হয় তাহলে বলা হয়েছে যে হাফ 0.6 মিলিয়ন ইউনিট এর হাফ ডোজ সেটা দিতে পারেন 3 or 4 উইকলি or even মান্থলি। অনেকে বলে যে এটা মান্থলি দিতে পারেন, মাসে একটাই সাধারণত, এটা মনে রাখতে সুবিধা, অথবা 4 উইকলি 3 উইকলি পর্যন্ত রিডিউস করা যেতে পারে। আর ফেনক্সিমেথিল পেনিসিলিন এটা 250 মিলিগ্রাম 12 আওয়ারলি ডেইলি 2 বার পেনিসিলিন দিতে পারবেন। আর যাদের পেনিসিলিন রেজিস্ট্যান্ট তাদের ক্ষেত্রে এরিথ্রোমাইসিন 250 মিলিগ্রাম টুয়াইস ডেইলি ওরালি এই ড্রাগ ইউজ করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে ওরাল ড্রাগ অর ইনজেক্টেবল। দেখা গেছে যে ইনজেক্টেবলটা বেটার দেন ওরাল। ওরালি এমনি ভুলেও যেতে পারে, মিস্টেক হতে পারে, এবং এফিকাসির দিক থেকেও দেখা গেছে যে ইনজেক্টেবল প্রফিলাক্সিসটা বেটার। এটাকে বলা হচ্ছে যে সেকেন্ডারি প্রিভেনশন অফ রিউমেটিক ফিভার। সেকেন্ডারি কেন? কারণ হচ্ছে যে রিউমেটিক ফিভার তার একবার ডেভেলপ করে গেছে, এখন প্রিভেনশন করতে হবে রিকারেন্ট অ্যাটাক, অর্থাৎ একবার রিউমেটিক ফিভার হয়েছে তার পুনরায় রিউমেটিক হতে পারে, এটা যদি না হয় সেজন্য কিন্তু এই প্রফিলাক্সিসটা দেওয়া হচ্ছে। আরেকটা প্রফিলাক্সিস আছে যেটাকে প্রাইমারি প্রফিলাক্সিস বলে। প্রাইমারি প্রফিলাক্সিস হচ্ছে যে আসলে ট্রিটমেন্ট অফ ফ্যারিঞ্জাইটিস, এটা হচ্ছে যে ট্রিটমেন্ট, এবং
যেটা ট্রিটমেন্ট সেটাই হচ্ছে যে প্রাইমারি প্রফিলাক্সিস। কাজে এটা খেয়াল রাখতে হবে। তাহলে কতদিন দিবেন? Unlikely after the age of 21, treatment may be stopped. তাহলে 5 years or up to age 21 এই পর্যন্ত, অর্থাৎ এটাকে লং টাইম আপনাকে এই ট্রিটমেন্ট, এই প্রফিলাক্সিস দিতে হবে। আর যাদের রেসিডুয়াল হার্ট ডিজিজ আছে, প্রফিলাক্সিস শুড বি কন্টিনিউড আনটিল 10 years after last episode or 40 years of age 40, এবং সামটাইমস লাইফ লং। যেখানে বলা হয়েছে যে সিভিয়ার হার্ট ডিজিজ যেগুলো আছে এবং আফটার সার্জারি, এটা লাইফ লং এর কথা বলা হয়েছে। যদিও আমার কাছে মনে হয় যে আপ টু এজ 40 এনাফ, কারণ সারা জীবন ওষুধ খাওয়াটা তো অত সহজ নয়। Prophylaxis prevents another attack of acute rheumatic fever but does not protect against infective endocarditis. 5 years or until 21 years age, which one is longer? আর এটা হচ্ছে 10 years or well into adulthood. First attack is seldom fatal, but recurrence may lead to increasing cardiac damage and heart failure. আচ্ছা, এটুকুই। থ্যাংক ইউ। আমার মনে হয় যে আজকে এই পর্যন্তই থাকুক। নেক্সট আবার দেখা হবে। সবাই ভালো থাকেন। খোদা হাফেজ। থ্যাংক ইউ।